গল্পের সুর চ্যানেলে আমি রোমানার উপর এখন আপনাদের পড়ে শোনাব বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প, বিয়ের ফুল। রামতনু সাত সাত জায়গায় মেয়ে দেখিয়া ফিরিল, কিন্তু পছন্দ আর হইল না। সবগুলিই জুবুথুবু হইয়া সামনে আসিয়া বসে। হাজার চেষ্টা করিলেও ভালো করিয়া দেখা হয় না। সেজন্য হাজার সুন্দর হইলেও মনে কেমন একটু খুঁত থাকিয়া যায়। সন্দেহ হয়, আচ্ছা এ যে চোখটা কোনো মতেই বড় করিতে চাহিল না, নিশ্চয় কোনো দোষ আছে। ওর যে খোপার এত ধুম, ওইখানেই গলদ নাই তো, ইত্যাদি। এই সাতঘাটের জল খাইয়া রামতনু বুঝিল কন্যা মননের এ প্রশস্ত উপায় নহে। একটা প্রশস্ত উপায় মনে মনে ঠাউরাইবার চেষ্টা করিতেছিল। এমন সময় বৌদির মুখে একদিন শুনিল তাহার সম্পর্কে এক পিসির কন্যা সম্প্রতি প্রবেশিকা পরীক্ষায় কৃতিত্বের সহিত পাশ করিয়া জলপানি পাইয়াছে। রামতনু বেচারা এতদিন বেশিরভাগ পাড়া গায়ে পুটি খেদিদেরই সন্ধান করিয়া ফিরিতেছিল। সুতরাং এখন খবর পাইয়া এই সুশিক্ষিতা যুবতী রত্নটির জন্য তাহার হৃদয় একেবারে পিপাসিত হইয়া উঠিল। দেখা নাই বুঝা নাই, এইরূপ হইল কি করিয়া? ইত্যকার সন্দেহ যদি কাহারও মনে উদয় হয়, তো কৈফিয়ত এইমাত্র দেওয়া যায় যে প্রেম সবসময় চোখে দেখার তোয়াক্কা রাখে না। হৃদয় মরুভূমে আপনার খেয়াল মতোই গজাইয়া ওঠে। তাই বৌদিদি সংবাদটি দিতে একটু অশোভন হইলেও রামতনু প্রথমেই জিজ্ঞাসা করিয়া বসিল, কত বয়স তার, দেখতে কেমন? বৌদিদি ইহাতে তাচ্ছিল্যের সহিত মুখটা ঘুরাইয়া বলিলেন, পোড়া কপাল, তোমার বুঝি অমনি নোলার জল এলো? পুলিশের সঙ্গে টেক্কা দিয়ে পাশ করে, সে মেয়ের আবার বিয়ে, গলার দড়ি জোটে না। কোন দিন বা কাছা কেঁচো এঁটে পুলিশের সঙ্গে অফিসে বেরুবে। রামতনু বেজায় অপ্রতিভ হইয়া পড়িল। বুঝিল কথাগুলো বড় অসাময়িক হইয়া পড়িয়াছে। বয়স এবং চেহারার সহিত পাশ দিবার বিশেষ সম্বন্ধ সে নিজেই তেমন খুঁজিয়া পাইল না। কথাগুলো তাহার মনের আকস্মিক উন্মাদনার খবর বাহিরে প্রকাশ করিয়া দিয়াছে। সামলাইবার চেষ্টা করিয়া বলিল, না গো না, সে কথা নয়। কত বয়সে পাশ দিয়েছে? তোমার গিয়ে 16 বছরের কমে, অর্থাৎ কিনা। বৌদিদি হাসিয়া ফেলিলেন। রামতনু মুখ চোখ রাঙা করিয়া আরও 2-3 বার অর্থাৎ কিনা করিয়া তখনও বৌদিদিকে হাসিতে দেখিয়া হঠাৎ চটিয়া উঠিল। বলিল, না বৌদি, সবসময় আর কি ভালো লাগে না। পূর্বের মতোই সুতীক্ষ্ণ হাস্য সহকারে বৌদিদি উত্তর করিলেন, বিশেষ করে মনের অবস্থা যে সময় খারাপ না? আহা, শুধু পাশ করা শুনেই বেচারির এই দশা। যখন শুনবে 14 বছর বয়স, দেখতে পটের ছবিটির মতন, তার উপর আবার পদ্ম লিখতে পারে, তখন বোধহয় মূর্ছা যাবে। মূর্ছা যাইবার লক্ষণ রামতনুর তখনই প্রকাশ পাইতেছিল, রাগের চোটে। কোনো রকমে আত্মসংবরণ করিয়া ঘর হইতে সক্রোধে বাহির হইয়া গেল। এই ঘটনাটির পর ছোকরা হঠাৎ বড় নির্জনতাপ্রিয় হইয়া উঠিল। বৈকালে দেখা গেল সে মাঠে একলা ঘুরিয়া বেড়াইতেছে, এবং সন্ধ্যার সময় তাহাকে বড় একটা দেখাই গেল না। রাত্রে ডালের সহিত দুধ মাখিয়া এবং মাঝে মাঝে আলুর শাঁস বাদ দিয়া খোসা খাইয়া সে আহার শেষ করিল এবং তাহার পর বিছানায় আশ্রয় লইল। রাত 1টার সময়ও সে জাগিয়া মশারি চালে কল্পনার রঙিন ছবি আঁকিতেছে। তাহার পরদিন কিন্তু মেঘ কাটিয়া গেল এবং রামতনুকে বেশ প্রফুল্ল দেখা গেল। স্পষ্টই বুঝিতে পারা গেল যে সে রাতারাতি একটা মতলব আঁটিয়া ফেলিয়াছে। সে স্থির করিল, প্রজাপতির সহিত এ পর্যন্ত 7-7টা বাজি হারিলেও আর এক হাত খেলিয়া দেখিবে। এবার আর পরের কথায় নাচিয়া চট করিয়া কন্যা দেখিতে ছুটিয়া তিক্ত মুখে ফিরিয়া আসা নয়। পূর্বরাগের পালাটা দস্তুর মতো শেষ করিয়া অন্য কথা। তবে দেরি আর কোনো মতেই করা চলে না। সে মানুষ চক্ষে দেখিতে পাইল এই বিদুষী তরুণীটির জন্য
যুবক মহলে একটা চাঞ্চল্য পড়িয়া গিয়াছে, এবং স্বয়ংবর সভায় প্রত্যেক প্রার্থীর মতন যদিও সে নিজেকেই সর্বাপেক্ষা বাঞ্ছনীয় মনে করিল, তথাপি ভাবিল না দেরি করাটা নিরাপদ নয়। অভাবের মাথায় চাই কি এক অবাঞ্ছনীয়ের গলায় বরমাল্য পড়িয়া যাইতে পারে। সকালবেলায় একটু এদিক ওদিক করিয়া কাটাইল। তারপর হঠাৎ বৌদিদির নিকট একটা পুরনো টেলিগ্রাম লইয়া গিয়া বিরক্তভাবে বলিল, এই নাও, যা মনে করেছিলাম তাই, আমায় আর থাকতে দিলে না। টেলিগ্রাম দেখিয়া বৌদিদির মুখটা শুকাইয়া গিয়াছিল। তিনি জিজ্ঞাসু নেত্রে চাহিয়া রহিলেন। রামতনু বলিল, ভয় পাবার কিছুই নেই, তবে আমায় কালই যেতে হবে। কাল? এই বললে 12 দিন দেরি আছে। আমি বললেই তো আর হচ্ছে না। বিশ্বাস না হয় টেলিগ্রামটা পড়িয়ে নাও কাউকে দিয়ে। বলিয়া পাছে সত্যই কাহাকেও দিয়া পড়াইয়া লওয়া হয়, এই ভয়ে সেটা সঙ্গে সঙ্গে পকেটে পড়িল, এবং হঠাৎ অধিকতর বিরক্তভাবে সেটাকে বাহির করিয়া টুকরো টুকরো করিয়া ছিঁড়িয়া বলিল, আরে রাম, এমন কলেজেও মানুষ পড়ে। এ ব্যাপারে অনভিজ্ঞা বৌদিদি সান্ত্বনা দিয়া বলিলেন, তা ভাই কি করবে বলো, কামাই করাটা কি ভালো হবে? তোমার দাদা শুনে আবার চটবেন। কিন্তু এমন কেন হলো বলো তো? রামতনু পূর্বের মতোই রাগভাবেই বলিল, কে জানে, শুনেছিলাম লাট সাহেব নাকি কলেজ দেখতে আসবে, তাই হবে বা। বৌদিদি রাগিয়া বলিল, মুখে আগুন লাট সাহেবের, সে আর মরবার সময় পেল না। ঘরে ছেলে দুদিন ঘরে এসে বসবে, তাতেও শাস্তি নেই। যেন অকস্মাৎ মনে পড়িয়া গেল, এইভাবে রামতনু বলিল, চুলোয় যাক। হ্যাঁ, তোমার সে পিসির বাড়িতে যেতে পারবো না, সে আগে থাকতেই বলে রাখছি। এই সরল হৃদয় রমণী ভাবিলেন, কালকের ঠাট্টায় দেবর তাহার রাগ করিয়াছে, সেজন্য সেইখানেই যাওয়াইবার জন্য বেশি জিদ করিয়া বসিলেন। ঠিকানা দিলেন, মাথার দিব্য দিলেন, এবং যাহাতে হাঁটিয়া যাইতে না হয় তাহার জন্য তারাও কবুল করিলেন। রামতনুর ঠিকানাটা লওয়া উদ্দেশ্য ছিল, সেটি মনে মনে মুখস্থ করিয়া লইল। বাহিরে কিন্তু খুব মাথা নাড়িয়া বৌদিদিকে বলল, সে হতেই পারে না, আমি সেখানে যেতেই পারবো না, তুমি আমায় তাহলে চেনুনি। পর দিবসই যাওয়া ঠিক হইল। দাদা তাহার বাড়িতে ছিলেন না। রামতনু ভাবিল, স্ত্রীর মুখে তিনি যখন এই উদ্ভট কথাটা শুনিবেন তখন নিশ্চয় ভাবিবেন রামতনু ভাতৃজায়ের সহিত খুব একজোট ঠাট্টা করিয়া গিয়াছে। ততদিন সে একটা সুসম্মত কারণ খুঁজিয়া বাহির করিয়া ফেলিবে। মা বধূমাতার মুখে শুনিলেন, অঞ্চলে চোখ মুছিয়া বলিলেন, রামুর আমার পড়াশোনার ঝোঁকটা এরকম, আহা, ওকে বাঁচবে আমাদের পোড়া অদৃষ্টে। সবই ভালো বাছার, তবে ওই কেমন বিয়ের ফুল আর ফুটছে না। যাহা হোক, কোর্টশিপ করিবার উদ্দেশ্যে সুটকেস, বিছানা, স্টিলের ট্রাঙ্ক, টিফিন ক্যারিয়ার ইত্যাদি গাদাখানেক লটবহ সমেত রামতনু কলিকাতা অভিমুখে যাত্রা করিল। হাওড়ায় পৌঁছিল সন্ধ্যার ঘণ্টা দেড়েক পূর্বে। মনটা তাহার উৎসাহে পূর্ণ হইয়া উঠিল। এইবার যে সেই বঞ্চিতার নিকট পৌঁছিল, যাহাকে আজ 3 দিন ধরিয়া কল্পনা ও স্বপ্নের মাঝে পরিপূর্ণ করিয়া ফেলিয়াছে। পোলটি পার হইলেই তাহার ওই তীর্থ রূপানগরী। ভাবিত অসহ্য সুখ। অন্যমনস্কভাবে মালকোচা আটিয়া ভার নিপীড়িত কুলিটাকে একটা ধমক দিল এবং নিজেই বিছানার পুটুলিটা হাতে ঝুলাইয়া লইল। নিকটে একটা ছোঁড়া একটা ফিটনের দ্বার খুলিয়া অন্যদিকে মুখ ফিরিয়া দাঁড়াইয়াছিল। ভারটা নেহাত অসহ্য বোধ হওয়ায় রামতনু না বলিয়া সেটা দ্বার পথে সেই ফিটনের মধ্যে চালাইয়া দিয়া অগ্রগামী দূরবর্তী কুলিটাকে ডাক দিল, ওরে বেটা, এদিকে আয়, এখানে। ছোড়াটা ব্যাপার দেখিয়া হতভম্ব হইয়া গিয়াছিল। এক্ষণে আবার কুলিটাকে গাড়ির দিকে আসিতে দেখিয়া অগ্নিশর্মা হইয়া চিৎকার করিয়া উঠিল, এরা মালগাড়ি আছে নাকি বাবু? যত পারছ চাপাচ্ছ, আমার আয়েসি বিলিতি ঘোড়া,
বাজে মাল টানতে পারবো না। তাহার পর রামতনুর সহিত অন্য লোক নাই দেখিয়া বলিল, আলবৎ আমার যে তো পারবে, এসো, তাতে না বলবার ছেলে নয়। বলিয়া ঘোড়াটার চর্মসার জঙ্ঘায় একটা চাপড় দিয়া বলিল, কিরে বেটা না? রামতনু কথাটা প্রমাণের জন্য একবার আয়েসে বিলেতি ঘোড়াটার পানে চাহিল। দেখিল সে বেচারি দীন নয়নে মোটগুলো দিকে চাহিয়া আছে। তার সুস্পষ্ট মোটা মোটা পঞ্জরের বেড়ার মধ্যে শিরাবহুল স্থূল পেটটি দেখিলেই বোধ হয় সে তাহারই ভারে কাহিল যে অন্য ভার বহিবার আর তাহার সামর্থ্য নাই। তবে বেঁধে মার সয় ভালো, ভাবটা যেন অনেকটা এইরকম গোছের। কিন্তু অনুকম্পার এই অবসর নহে, বরং 2 পয়সা ভাড়া বেশি দেওয়া যাইতে পারে। সে বালকের কথায় অনাদর দর্শাইয়া রামতনু বোঝাগুলি কুলির মাথা হইতে নামাইতেছিল। এমন সময় এক সাহেব আরোহীর সহিত গাড়োয়ান স্বয়ং আসিয়া দেখা দিল। সুখের বিষয় কোনো বচসা হইল না, কারণ এই গর্বিত গাড়োয়ানটার সহিত আর বাক্যবৃদ্ধি নিরাপদ নয় জানিয়া রামতনু স্বহস্তেই বোঝাটি গাড়ি হইতে নামাইয়া লইল। ফিটন চলিয়া গেল। চালকের পাশে আসিয়া সেই ছোড়াটা একবার রামতনুর পানে চাহিয়া হাসিতে হাসিতে গাড়োয়ানটাকে কি একটা বলিল। কথাটা শুনিতে না পাইলেও রামতনু অপমানের আঘাতে বড় নিরুৎসাহ হইয়া পড়িল। তাহার বাঞ্ছিতার ছবিটি মনে এতই সজীব হইয়া পড়িয়াছিল যে তাহার মনে হইল যেন তাহার সম্মুখেই তাহাকে এই লাঞ্ছনা ভোগ করিতে হইতেছে। কিন্তু নিরুৎসাহ হইলে কাজ চলে না। এদিকে সব গাড়ি প্রায় ভর্তি হইয়া আসিতেছে। রামতনু কুলিকে বলিল, নে ওঠা, ও বেটা বড় বেঁচে গেল আজ আমার হাত থেকে। কুলিটা খপ করিয়া একটু নিচু হইয়া হাত জোর করিয়া বলিল, না বাবু, আমায় চুকিয়ে দিই না, আপনি বড় ফ্যাসাদে লোক আছেন। গাড়োয়ানটার মতো কুলিটারও অদৃষ্ট সুপ্রসন্ন ছিল বলিতে হইবে। তাই অদূরে কয়েকজন ব্যর্থ মনোরথ গাড়োয়ানকে সেই অভিমুখে হুড়োহুড়ি করিয়া আসিতে দেখা গেল, এবং তাহাদের মধ্যে একজন বিশেষ ক্ষিপ্রতার সহিত আগুয়ান হইয়া মালগুলিতে হাত রাখিয়া সঙ্গীগণকে শাসাইয়া দিল, বাস করো, মেরা সওয়ারি হায়। এবং সঙ্গে সঙ্গে তাহার সহকারী বালককে ডাক দিল, ও ইসমাইল, আরে চল। তাহাকে লইয়াই এত কাড়াকাড়ি পড়িয়া গিয়াছে দেখিয়া রামতনু আবার বেশ সপ্রতিভ হইয়া উঠিল এবং গাড়ি আসিলে গদিতে একটা চাপ দিয়া বসিয়া বলিল, হাঁকাও। ঘোড়ার পিঠে চাবুক কষিয়া গাড়োয়ান জিজ্ঞাসা করিল, কোথায় যেতে হবে বাবু? রামতনু একবার আকাশ হইতে পড়িল। তাই তো, কোথায় যাইতে হইবে? সর্বনাশ! এই কথাটা যে রামতনু নিজেই জানে না। কলেজের হোস্টেলে যে তালা আটা, এ কথা তো সে একবারও ভাবে নাই। কি বিভ্রাট! এখন উপায়? এদিকে সন্ধ্যা আগত প্রায়, আর সঙ্গে এই এতগুলো অতিকায় মোট। এই 3 দিন পড়াশুনো ছাড়িয়া এত যে ছাই ভস্য চিন্তা করিল, তাহার মধ্যে এই এত বড় চিন্তাটা কি মনে একবারও স্থান দিতে নাই? কবিরা বলেন, প্রেম অন্ধ। তা যখন হইয়াছিল তখন তো অন্ধ করিয়াছিল, কিন্তু এখন নেশা কাটিয়া গেলেও রামতনু চক্ষে কিছু দেখিতে পাইল না। শরীর তাহার এলাইয়া পড়িল। গতিতে ঠেস দিয়া সে আকাশ পাতাল ভাবিতে লাগিল, কিন্তু আকাশ পাতালের মাঝখানে যে আপাতত কোথায় গিয়া দাঁড়াইবে তাহা স্থির করিয়া উঠিতে পারিল না। 14 নম্বর বিপ্রদাস লেনের কথা একবার মনে হইল, কিন্তু সেখানে তো এ অবস্থায় গিয়া খোটা গাড়া চলে না। চলে না তো, কিন্তু উপায়? কলেজ খুলিবার তো এখনও পুরো 10 দিন বাকি। এই 10 দিন কি গাড়িতে ঘুরিয়া বেড়াইবে? তাহাতেও সে নয় রাজি, কিন্তু গাড়ির মালিক যে নামিয়া আসিয়া এখনই একটা মীমাংসা করিয়া লইবার জন্য উৎকট রকম পিড়াপিড়ি লাগাইয়া দিবে, 10 মিনিটও যাইতে দেবে না। গাড়িটা স্টেশন ছাড়াইয়া বাহিরে আসিল। ইহার মধ্যে গাড়োয়ান আরও 2-3 বার মাথা ঝুঁকাইয়া জিজ্ঞাসা করিয়াছিল, কোথায় যেতে হবে? কিন্তু কোনো উত্তর না পাওয়ায় গাড়ি থামাইয়া নামিয়া আসিয়া রুক্ষভাবে জিজ্ঞাসা করিল, হে বাবু, আপনিও একটা মাল আছেন নাকি?
কথা বলেন না যে, না আমরা জ্যোতিষ আছি যে বাড়ি চিনে নেবে। ঘরমাক্ত কলেবর রামতনু সোজা হইয়া বসিয়া ধীরভাবে বলিল, দাঁড়া না বাবা, ততক্ষণ তুই চল না সামনে, বলছি। একটা অজানা বিপদের আশঙ্কায় ভীত হইয়া গাড়োয়ান বলিল, কি মজার কথা আছে, আপনি নামুন, আমি এরকম সওয়ারি চাই না। পর ইসমাইলকে বলিল, উতারলে বাক্সা। বিপদ যখন এতই আসন্ন হইয়া পড়িল, রামতনুর চট করিয়া একটা হোটেলের কথা মনে পড়িয়া গেল। সে বলিল, চলো না রে, 25/7 নম্বর মেছো বাজার। আমার এই নম্বরটাই মনে পড়ছিল না। অপরাহ্নকলি নবদ্বীপ আশ্রম। এর একটি কক্ষে রামতনু গালে হাত দিয়া গাঢ় চিন্তায় আচ্ছন্ন। আকাশে মেঘ থমথম করিতেছে, অপরাহ্নের তাবৎ চিহ্নগুলোই লোপ পাইয়াছে। রামতনুর মনটা বড় বিষণ্ণ। আজ সকালে এক পশলা বৃষ্টি হইয়া গিয়াছিল বলিয়া প্রিয়ার উদ্দেশ্যে যাওয়া হয় নাই, আর এখনও এই দশা। কাজটাও এমন ধরনের নয় যে একটা গাড়ি ভাড়া করিয়া যাওয়া চলে। যাক, যখন উপায় নেই তখন আর কি হইবে। পশ্চিমে হাওয়ায় মেঘগুলো পূর্ব প্রান্তে জড়ো হইতেছিল। রামতনু শখ করিয়া ভাবিতেছিল, তাহার মানুষ প্রতিমাও ওই দৈবটাই আলো করিয়া আছে। পুরাকালে এই মেঘ বিরোহী যক্ষের সংবাদ যেমন তাহার প্রেয়সীর নিকট বহন করিয়া লইয়া যাইত, তেমনি করিয়াই পূর্ব দিকে 14 নম্বর বিপ্রদাস লেনে তাহার প্রিয়ার পদতলে ঢলিয়া পড়িয়াছে। আহা, তাহার বিরহেও এত সুখ! রামতনুর কিন্তু মনে পড়িল, তাহার সহিত যখন একবারও দেখা হয় নাই, তখন এই মন গড়া বিরহ নিষ্ফল। প্রথমে কিরূপে দেখা সাক্ষাৎ করা উচিত সেইটাই ভাবিবার কথা। বাস্তবিক আমি অমুকের দেওর বলিয়া উঠিলে চলিবে না তো। না হয় 5 মিনিট ধরিয়া বারান্দায় দাঁড়াইয়া পরিচয়ই দিল, তাহারপর যদি জিজ্ঞাসা করে কি কাজ পাবো এখানে। 7-5 ভাবিয়া রামতনু স্থির করিল, পরিচয়টা যেন হঠাৎ হইয়া এইরূপ হইলেই ঠিক। মিনিট কয়েক চিন্তার পর রামতনুর মাথায় একটা জমকালো মতলবের উদয় হইল। সেটা সংক্ষেপে এই, সে এখনই বাহির হইয়া বিপ্রদাস লেনটা চিনিয়া লইবে। তাহারপর যতক্ষণ না বৃষ্টি নামে এদিক ওদিক একটু পায়চারি করবে, এবং বৃষ্টি নামিবা মাত্রই এই গলিতে ঢুকিয়া পড়িবে এবং 14 নম্বর বাড়ির নিকট গিয়া আর যেন পারিল না, এইভাবে তাহার বারান্দায় উঠিয়া পড়িবে। ইহাতে চাই কি শ্রীমুখে আহা এবং শ্রীহস্ত প্রদত্ত একটি শুষ্ক বস্ত্রেরও আশা করা যেতে পারে। তাহা ছাড়া পরিচয়াদির সময়ও পাইবে অনেক। তাহা হইলে আর দেরি করা চলে না। রামতনু তাড়াতাড়ি জুতো জামা পরিয়া বাহির হইয়া পড়িল। চারিদিকে মেঘের আড়ম্বর দেখিয়া একবার মনে হইল ছাতাটা নিয়ে যায়, কিন্তু ভাবিল তাহা হইলে আর জমিবে না। ছোট বড় কতগুলি গলি অতিক্রম করিয়া রামতনু কর্নওয়ালিস স্ট্রিটে আসিয়া পড়িল। রাস্তার 2 দিকে বিপ্রদাস লেন খুঁজিতে খুঁজিতে সে উত্তর দিকে চলিল। মাঝে মাঝে আকাশের দিকে চাহিয়া তাহার মনটা দমিয়া যাইতেছিল। বৃষ্টি আরম্ভ হইল বলিয়া আর দেরি নাই, তাহা হইলে তো সর্বনাশ। আশঙ্কা দুর্বল মনে রামতনুর একটা সংশয় উদয় হইল। বৌদিদি যদি ভুল বলিয়া থাকেন, কিংবা তাহার পোড়া পড়াতে যাহা বেশি সম্ভব ইহারা যদি বাস বদলাইয়া থাকেন। বিপন্নভাবে রামতনু এক বৃদ্ধ দোকানিকে বলিল, ওগো কর্তা, আমি বিপ্রদাস লেনে যাব। বৃদ্ধ কে একটা নেশার ঝোঁকে ঝিমাইতেছিল। মাথা না তুলিয়াই ঘাড়টা একটু হেলাইয়া বলিল, সৎসন্দে। বৃষ্টি নামিল। এখানে আর বৃথা কালক্ষেপ করা যায় না। দোকানিকে বেড় বেড় করিয়া কি একটা গালি দিয়া রামতনু একরকম ছুটিতে আরম্ভ করিল। বৃষ্টির জলে তাহার উৎসাহ স্যাঁতস্যাঁতে হইয়া আসিতেছিল। স্থির করিল আর একজনকে জিজ্ঞাসা করিবে। সন্ধান না পায় তো আজ এই পর্যন্ত। এইরূপ মনস্থ করিয়া রামতনু একজন পথিককে প্রশ্ন করিল,
সামনে একটা গলি ছিল। তিনি দেখাইয়া দিয়া বলিলেন, এই গলি দিয়ে একটু বেরিয়ে যান, সামনেই বিপ্রদ আসলেন। রামতনু হাতে স্বর্গ পাইল, কিন্তু মাথার স্বর্গ তাহাকে তীক্ষ্ণ বাড়িধারায় বিব্রত করিয়া তুলিতেছিল। আর সেই তীক্ষ্ণতা অতিশয় অসহ্য হইয়া উঠিল যখন রামতনু বিপ্রদাস লেনে প্রবেশ করিয়া দেখিল ডাইনে বাড়ির নম্বর 111 এবং বামে 112। তাহার মানে এই গলির শেষ দিক, এবং গলিটাও মস্ত বড়। দুঃখ করিয়া আর কি হইবে। দক্ষিণ দিকের বাড়িগুলোর উপর মাঝে মাঝে নজর ফেলিয়া মাথা নিচু করিয়া সে দৌড়তে লাগিল। তাই কি চাই বাড়িগুলি ছোট? যাহা হোক, এই বড় বাড়িগুলোর নম্বর ক্রমে ক্রমে কমিয়া আসিতে লাগিল, এবং রামতনু নষ্ট উৎসাহ ফিরিয়া আসিতে লাগিল। অবশেষে একবার মাথা উঁচাইয়া রামতনু দেখিল 21। তাহার পরে মুখে হাসি দেখা দিল, এবং সে আর মাথাও নিচু করিল না। চোখে জলের ঝাপটা লাগিতেছিল। আসন্ন সুখের কথা ভাবিয়া এই সামান্য অসুবিধাকে উপেক্ষা করিয়া বাড়ির নম্বরগুলিতে দৃষ্টি নিবদ্ধ রাখিয়া রামতনু লম্বা লম্বা পা ফেলিয়া শৌখিন চালে দৌড়াতে লাগিল। মুখে একটু হাসিও টানিয়া আনিল, যেন ব্যাপারটা সে বড়ই উপভোগ করিতেছে। ক্রমে 18, 17, 16 নম্বর বাড়ি পার হইয়া গেল। এইবার 15, তাহার পর এই 14। রামতনু টপ করিয়া উঠিয়া পড়িল। দিব্য বারান্দাওয়ালা বাড়ি। গলা হইতে চাদরটা নামাইয়া নিংড়াইতে নিংড়াইতে রামতনু বলিল, কি বৃষ্টি! এবং একবার চারিদিকটা চাহিয়া দেখিল। বারান্দার এক কোণে একটা পশ্চিমা চাকর গুনগুন করিয়া গান করিতেছিল। কিন্তু অচেনা একজন কলিকাতাবাসী পথঘাট ছাড়িয়া একেবারে তাহার প্রভুর গৃহে আসিয়া উঠিতে দেখিয়া রুক্ষভাবে সে বলিল, এ মশাই, কিনারে চলিয়ে দাঁড়ান, দালানের মাঝখানে জল পড়ছে। রামতনুর এতক্ষণ অন্যরকম অভ্যর্থনা পাইবার কথা, কিন্তু তাহার কোনো চিহ্ন না পাইয়া সে দালানের মাঝখানেই দাঁড়াইয়া রহিল। এক্ষণে পরিচয় মাত্রে তাহার কদর দেখিয়া এবারের কিরূপ ভ্যাবাচাকা লাগিয়া যাইবে তাহা ভাবিয়া রামতনু বেশ একটু কৌতুক অনুভব করিতেছিল। কিন্তু আরেকটু দাঁড়াইয়া চঞ্চলভাবে ইতস্তত দৃষ্টিক্ষেপ করিয়া দেখিল দুয়ারে শিকল আটা। এতক্ষণ সে শুধু কাঁপিতেছিল, এবার দাঁতে দাঁত লাগিতে শুরু হইল। কি কুগ্রহ! মিছিমিছি সন্ধ্যার সময় এই বৃষ্টি স্নান! আরে মার ঝাড়ু এই কোট শিপের মাথায়! ইহার চেয়ে 4 ক্রোশ গরুর গাড়ি চড়িয়া মেয়ে দেখতে যাওয়া শতগুণে শ্রেয়। হঠাৎ পরিচয়ের আশা ছাড়িয়া কাপড় নিংড়াইয়া মাথা মুছিতে মুছিতে রামতনু চাকরটাকে প্রশ্ন করিল, তোর মনিবরা কোথায়? চাকরটা লোকটার চালচলন দেখিয়া সন্দিগ্ধ মনে ইতস্তত করিয়া বলিল, তাতে তোমার কি জরুরি আছে? এই 5 মিনিটসে এসে পড়বে। বলিয়া একবার আর চোখে নির্জন রাস্তা ও রুদ্ধ গৃহের উপর নজর ফিরিয়া লইল। বেচারা মনিবের সত্বর প্রত্যাবর্তনের সম্ভাবনা জানাইয়া এই অজ্ঞাত কুলশীল কলিকাতাবাসীটিকে তাড়াইবে ভাবিয়াছিল, কিন্তু ইহাতে তাহাকে স্বয়ং প্রফুল্ল হইতে দেখিয়া বেজে অস্বস্তি অনুভব করিল, এবং রামতনুর উপর হইতে চোখ না সরাইয়া একটু রাস্তার দিকে সরিয়া বসিল। রামতনু সেটা বিশেষ লক্ষ্য করিল না। নেহাত চুপ করিয়া না থাকিয়া একটু কথাবার্তা কহিবার জন্য বলিল, তুই বুঝি চাকর? উত্তর হইল, লেকিন আমার বড় ভাই পুলিশে কাজ করে। রামতনু বড় ভাইয়ের পরিচয়ের ব্যাপারটা তেমন বুঝিতে পারিল না। ভাবিল, ওদের বুদ্ধি এই রকম। অনেকক্ষণ নীরবে কাটিল। রামতনু মুঠোয় চাপিয়া চাপিয়া জল বাহির করিয়া রকের মেঝেই ফেলিতে লাগিল। চাকরটা অসহিষ্ণুভাবে বলিয়া উঠিল, এ মশাই, কিনারে দাঁড়ান না, কি মাফিক লোক আপনি! রামতনু একটু চটিল, ভাবিল, আচ্ছা বেয়াদব তো। কিন্তু মনে হইল, আহা, চেনে না, ও বেচারার আর দোষ কি? তাই এই অজ্ঞানজনিত অধ্যত্বকে ক্ষমা করিয়া বলিল, কই, মনিব যে আর আসে না। চাকরটা তাহার দিকে ফিরিলও না, তাচ্ছিল্যের সহিত চুপ করিয়া রহিল।
রামতনু ভেতরে ভেতরে জ্বলিয়া যাইতেছিল, কিন্তু ভাবিয়া দেখিল চটিয়া ফল নাই। তাই কঠোর সংযমের সহিত বলিল, তা যদি দেরিই থাকে তো একটা শুকনো কাপড় নিয়ে আয় দেখিন। চাকরটা বিজ্ঞভাবে মাথা নাড়িয়া ব্যঙ্গস্বরে বলিল, আর গোরাম গোরাম এক পেয়ালা চা ভি আনি দে, বড় ভিজিয়ে গেলেন। রামতনু তখন আরও চটিয়া গেল, কিন্তু আরও নরম সুরে চিবাইয়া চিবাইয়া বলিল, দেখ, ঢের বাংলা বুলি হয়েছে, চালাকি রাখ। আমার চাকর হলে এতক্ষণে আস্ত থাকতিস না, তোর মনে মেলে টের পাবি আমি কে। তবে নেহাত দেরি হলে আমি যদি চলে যাই তো এ কার্ড রইল, নে একখানা কাপড় নিয়ে আয় দেখিন লক্ষ্মী ছেলের মতন। রামতনু পূর্ব হইতে কাঠ সংগ্রহ করিয়া রাখিয়াছিল। ভিজা একখানা কার্ড বাহির করিয়া তার নাম ও ঠিকানা লিখিয়া চাকরটার হাতে দিয়া বলিল, নে রাখ, আর এই ঠিকানায় ভিজে কাপড়গুলো কাল দিয়ে আসবি। চাকরটা গম্ভীরভাবে কাঠটা 2 খণ্ড করিয়া ফেলিয়া দিল এবং দাঁড়াইয়া উঠিয়া হুঁশিয়ারের সহিত গলা উঁচাইয়া বলিল, আমার নাম রামটহলবা আছে, আমায় ঠকিয়ে কাপড় নিতে আসো তুম। রামতনু আর নিজেকে সামলাইতে পারিল না, কারণ মানুষের ধৈর্য এবং শীত সহ্য করিবার ক্ষমতা উভয়েরই একটা সীমা আছে। একেতে শুষ্ক কাপড় পাইল না, তাহার উপর চোখের সম্মুখে তাহার কার্ডের এই লাঞ্ছনা হওয়াতে সে একেবারে ক্ষিপ্ত হইয়া উঠিল। ঘুষি বাগাইয়া সামনে আগাইয়া গেল এবং দাঁতে দাঁত পিষিয়া বলিল, আমি ঠক জোচ্চোর, বেটা যত বড় মুখ নয় তত বড় কথা। হুঁশিয়ার হইলে যে সাহসী হইতে হইবে এমন কোনো কথা শাস্ত্রে লেখা নেই। আবার সম্প্রতি শহরে কয়েকটা ডাকাতি হইয়া গিয়াছিল। রামতনুর উদ্ধত ঘুষির লক্ষ্য হইতে তড়িতের ন্যায় সরিয়া গিয়া মাঝ রাস্তায় বৃষ্টি মাথায় করিয়া চাকরটি আর্তস্বরে ডাকিয়া উঠিল, ডাকাত ডাকাত। রামতনু প্রমাদ গড়িল, মুহূর্তের মধ্যে নামিয়া পড়িয়া প্রেম ভুলিয়া প্রাণপণে ছুটিল। সামনে একটা গলি দেখিতে পাইয়া তাহার মধ্যে ঢুকিয়া পড়িল এবং এ গলি সে গলি করিয়া একেবারে হেদর সম্মুখে আসিয়া দাঁড়াইল। হাঁপাইতে লাগিল, যেন বুকের পাঁজর কয়টা ছিটকাইয়া বাহির হইয়া যাইবে। কিন্তু তখনও তাহার স্বস্তি নাই। সামনে দিয়া মন্থর গতিতে একটা ঘোড়ার গাড়ি যাইতেছিল। একবার চারিদিক চাহিয়া গাড়োয়ানকে সে জিজ্ঞাসা করিল, মেছো বাজার যাবি? রামতনুর বস্ত্রের দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া গাড়োয়ান বলিল, না বাবু, গদি ভিজে যাবে। আমি দাঁড়িয়ে যাব বাবা, গদি ভিজলে তুই দাম পাবি। ডবল ভাড়া নেব বাবু, দেখছেন না কিরকম বাদল আছে। বাদল না হলে আর এইটুকুর জন্য গাড়ি করি? তা ডবলই সই। কত হবে? 1.5 টাকা দেবেন বাবু, আপনি ভদ্রলোক, বড় কষ্টে পড়েছেন, কি আর বলবো। নিরুপায়ভাবে গাড়িতে চড়িতে চড়িতে রামতনু বলিল, 4 আনার ডবল কি 1.5 টাকা হয় বাপু? তা চল, তোর ধর্ম তোতেই আছে, একটু জোরে হাঁকাস। গাড়ি চড়িবার মিনিট 2 মধ্যে বৃষ্টিটা হঠাৎ ধরিয়া গেল। বিধিরও এই কঠোর বিদ্রুপ দেখিয়া রামতনুর মনে হইল গাড়ির দেয়ালে মাথা ঠুকিয়া মরে। নামিয়া একটা দোকান হইতে 5 গ্রেন কুইনাইন কিনিয়া লইয়া হোটেলে ঢুকিল। তারপর ট্রাঙ্ক খুলিয়া গাড়নের জন্য 1.5 টাকা বাহির করিয়া লইল। তখন কেবল একটি 1 টাকার নোট ট্রাঙ্কের মাঝখানে পড়িয়া রহিল। পরের দিন বেলা আন্দাজ 4টার সময় রামতনু বিছানার উপর অলসভাবে শুইয়া জানালার মধ্য দিয়া আকাশপানে চাহিয়াছিল। মেঘ ছিল না বলিলেও মিথ্যা বলা হয় না। তবু ঘরপোড়া গরু যেমন সিঁদুরে মেঘে ডরায়, সেরূপে যা 2 দণ্ড মেঘ এদিক ওদিক করিয়া বেড়াইতেছিল, তাহা দেখিয়া রামতনু যথেষ্ট আতঙ্ক উপস্থিত হইয়াছিল এবং আশু বিবাহের আশা দিয়াও তাহাকে শ্যামবাজারে পাঠাইতে পারা যাইত না। সে ভাবিতেছিল, মেঘের নামগন্ধ না মুছিয়া গেলে সে আর নড়িতেছে না। এমন পয়সাও নাই যে গাড়ি করিয়া যাইবে, আর যাইলেও যে তাহাকে কেন্দ্র করিয়া মস্ত বড় ভিড় দাঁড়াইয়া যাইবে না, তাহারই বা নিশ্চয়তা কি? বেটা উজবুক চাকরটা সব কাচাইয়া দিল। মেসে একটা লোক খবরের কাগজ দিত, সে দেখা দিল।
তাহাকে নিজের ঘরে ডাকিয়া রামতনু কাগজটা লইল। হাতে কোনো কাজ নাই, একটা কাগজের দামও বেশি নয়। রামতনু জিজ্ঞাসা করিল, বাংলা কাগজ রাখিস? লোকটা সৎসাহে একখানা নায়ক বাহির করিয়া বলিল, এই নিন বাবু, এরকম গালাগাল পাঁচকড়ি বাবু অনেকদিন দিননি, প্রাণ খুলে লাট সাহেবকে দিয়েছেন এক চোট। রামতনু হাসিয়া কাগজখানা লইল, তাহাকে দাম চুকাইয়া দিল এবং বুকে বালিশটা চাপিয়া কাগজটা বিছানায় মেলিয়া পড়িতে লাগিল। পড়িবে কি? প্রথমে বড় বড় অক্ষরে ছাপা হেডিংগুলোয় নজর পড়ায় তাহার আক্কেল গুড়ুম হয়ে গেল। দিনে ডাকাতি, মাঝ শহরে ভীষণ কাণ্ড, নিম্নবর্তী 2টি অনতি ক্ষুদ্র প্যারাগ্রাফে লেখা আছে। গতকাল বিকেল আন্দাজ 4 ঘটিকার সময় 14 নং বিপ্রদাস লেনে শ্রীযুক্ত বাবু সারদা প্রসাদ দত্তের ভবনে একটি লোমহর্ষক ডাকাতির উপক্রম হইয়া গিয়াছে। মুষলধারায় অশান্ত বৃষ্টি হইতেছিল বলিয়া গলিতে লোক চলাচল বন্ধ ছিল এবং আশেপাশে বাড়িগুলিরও দুয়ার দরজা প্রায় সব রুদ্ধ ছিল। সারদাবাবু সপরিবারে কালীঘাটে দেবী দর্শনে গিয়াছিলেন। বাড়িতে ছিল মাত্র একটি পশ্চিমা চাকর। এই সময় সুযোগ বুঝিয়া একটি ভদ্রবেশী যুবা ভিজিতে ভিজিতে আসিয়া বারান্দায় ওঠে এবং প্রথমে সোজা কথায় একখানি শুষ্ক বস্ত্র চাহিয়া আলাপ জমাইবার চেষ্টা করে এবং তাহাতেও কৃতকার্য না হইয়া একখানি কার্ড হাতে দিয়া বলে যে সে তাহার প্রভুর আত্মীয়। চাকরটা ইহাতে ক্রুদ্ধ হইয়া কার্ডটা ছিঁড়িয়া ফেলে এবং তাহাকে অর্ধচন্দ্রদানে নিষ্ক্রান্ত করিবার প্রয়াস করে। ইহাতে দুর্বৃত্ত জামার মধ্য হইতে একখানা ভোজালি বাহির করিয়া তাহাকে আক্রমণ করে। তখন ভৃত্যটা রাস্তায় পড়িয়া চিৎকার করিয়া লোক জড়ো করে। ইত্যবসরে ভদ্রবেশধারী গুন্ডাটি চম্পট দেয় এবং ঠিক এই সময় গলির বাইরে সদর রাস্তা দিয়া একটি মোটরকে ঊর্ধ্বশ্বাসে বৃষ্টির মধ্য দিয়া ছুটিয়া যাইতে দেখা যায়। পুলিশের তদন্ত চলিতেছে। দ্বিখণ্ডিত কার্ডের অর্ধেকটা মাত্র পাওয়া গিয়াছে। সেটা লেখাটুকু নাকি জল পড়িয়া এমনই অস্পষ্ট হইয়া গিয়াছে যে কিছুই নিরূপিত হয় না। আমাদের লাল পাগড়ি ভাইয়েরা বোধ করি ভাবিতেছেন লেখাটা পড়া গেলে ব্যাপারটা একটা কিনারা হয়, এমন না হইলে আর বুদ্ধি। আমরা বলি তত মাথা না ঘামাইয়া বিজ্ঞাপন দিয়া ঠিকানাটা ডাকাতের নিকট হইতে আনাইয়া লওয়া হোক না। রামতনুর সর্বাঙ্গে কাঁটা দিয়া উঠিল। কি সর্বনাশ! সে একজন ফেরারি আসামি, তাহাকে লইয়া শহরময় হইচই পড়িয়া গিয়াছে। ঘামে তাহার বুকে বালিশ ভিজিয়া গেল এবং তাহার মনে হইতে লাগিল যেন মাথার মধ্যে একটা গোবরে পোকা ঢুকিয়া ভো ভো করিয়া চক্র দিতেছে। ক্রমে পারিপার্শ্বিক জিনিসগুলোর ধারণা যেন তাহার এলোমেলো হইয়া আসিতে লাগিল। মিনিট 5 পরে সে অতি কষ্টে নিজেকে একটু সামলাইয়া লইল। বাহিরে গিয়া বেশ করিয়া মাথাটা ধুইয়া ফেলিল। লোকটা সাধারণত দেবদেবী মানিত না, কিন্তু হঠাৎ তাহার 33 কোটির উপরই দৃঢ় বিশ্বাস জন্মিয়া গেল এবং যাহারা বিশিষ্ট তাহাদের মধ্যে যিনি যাহা পছন্দ করেন তাহার জন্য সেই দ্রব্য প্রচুর পরিমাণে মানত করিয়া বসিল। আবার ভেতরে আসিয়া কাগজটা আরেকবার পড়িয়া তাড়াতাড়ি ভাঁজ করিয়া ফেলিল। তাহাতেও তাহার মন যেন মানিল না। খবরটা শহরের অনেকে পড়িয়াছে এবং পড়িতেছে, কিন্তু তাহার ভীতি এই কাগজখানিতে এমন সংবদ্ধ হইয়া পড়িল যে সে যেন ইহা লোকচক্ষুর অন্তরালে রাখিলেই বাঁচে। তাহার ঘরে এই খবরটা তাহার কেনা কাগজে কেহ পড়িলে যেন তাহার গ্রেপ্তার না হইয়াই যায়। রামতনু এদিক ওদিক দেখিয়া ভাঁজ করা কাগজখানা বিছানার নিচে একেবারে মাঝখানে গুজিয়া দিল। জানালা দিয়া কাগজখানা রাস্তায় ফেলিয়া দেওয়াও তাহার নিরাপদ বোধ হইল না। তারপর মাথায় হাত দিয়া ভাবিতে লাগিল, এখন পুলিশের হাত হইতে বাঁচিবার উপায় কি। মাতৃবাক্য ঠেলিয়া বাড়ি হতে ফিরিয়া আসিয়া কি অঘটনটা এটা ঘটিল। যাহাকে উদ্দেশ্য করিয়া আসিয়া তাহার মুখ তো এখনো দেখা গেল না। ভবিষ্যতে যদি দেখা হয় পুলিশ পরিবৃত হইয়া। কল্পনাতেও প্রেমের নেশা ছুটিয়া গায়ে কাঁটা দিয়া ওঠে। সে মুখ দেখাইবার বদলে এখন ভগবান যদি তাহার নিজের মুখ লুকাইবার একটু সুযোগ করিয়া দেন তো হাঁপ ছাড়িয়া বাঁচে। শেষ পর্যন্ত জেলে না হয় নাই যাইতে হইল,
কিন্তু এই কুটুম্ব সাক্ষাৎ লইয়া কি কেলেঙ্কারি না হইবে। শেষে বাড়ি পর্যন্ত টান ধরিবে, তার প্রবঞ্চনা করিয়া চলিয়া আসার কথাও জাহির হইয়া পড়িবে, এবং সে আসার উদ্দেশ্যও কাহারও অবিদিত থাকিবে না। হায় ঈশ্বর, স্বপ্নে দেখাইয়াছিলে মধুর মিলন, আর বাস্তবে দাঁড় করাইলে কাঠ গড়ায় দাঁড়াইয়া ডাকাতির দায়ের এজাহার। তবে ভক্তবৎসল তোমায় বলে কেন মিছিমিছি? নিচে ঠাকুরের সঙ্গে যেন একটি ভদ্রলোকের কথাবার্তার আওয়াজ শোনা গেল। তারপর সিঁড়িতে পায়ের শব্দ। রামতনু উৎকণ্ঠ হইয়া রহিল। শব্দটা যেন তাহারই ঘরের দিকে আসিতেছে। রামতনু দরজার দিকে অপলক নেত্রে চাহিয়া রহিল। ভদ্রলোকটি দরজার সামনে আসিয়া রামতনুকে নমস্কার করিলেন। তারপর ভেতরে প্রবেশ করিয়া বিনা বাক্য ব্যয়ে চেয়ারখানায় বসিয়া বলিলেন, মশাই। রামতনু ঠিক এতক্ষণে সাহস সঞ্চয় করিয়া বলিল, মশাই। দুইজনের কথা একসঙ্গে বাহির হওয়ায় দুজনেই একটু থতমত খাইয়া গেল। সামলাইয়া রামতনু কি বলিতে যাইতেছিল তাহার আগেই ভদ্রলোকটি বলিলেন, এখানে রাম, এই রাম অর্থাৎ রামতারণ বলে কেউ থাকেন? রামতনু বুঝিল এ সাক্ষাৎ ডিটেকটিভ, আর রক্ষা নেই। ঢোক গিলিয়া জড়িত স্বরে বলিল, আগে কই না। থাকেন না? তাই তো। আচ্ছা, ধরুন রামের সঙ্গে কিছু যোগ করে, যেমন ধরুন রাম রাম রাম। রামতনুর বক্ষে সজোরে ঢিপঢিপ করিয়া আওয়াজ হইতেছিল। সে ব্যস্তভাবে বলিল, না না মশাই, ওরকম নাম রামায়ণ থেকে কোনো নামই এ বাড়িতে নেই। আপনি বোধহয় ভুল ঠিকানায় এসেছেন। লোকটি রামতনুর দিকে একটু অপ্রতিভভাবে চাহিলেন ও বলিলেন, মশাই মাপ করবেন, আপনাকে বোধহয় বিরক্ত করছি। আপনি অসুস্থ বোধ করছেন, কিন্তু একটু হাঙামায় পড়া গেছে। বলিয়া পকেটে হাত দিলেন এবং কোনাকুনি ছিন্ন একটা কার্ড বাহির করিয়া পড়িয়া বলিলেন, আগে না, ঠিকানা ঠিক এই দেখুন না। রামতনু কার্ড দেখিবে কি, সব আধার দেখিতেছিল। এ সেই তাহারই কার্ড, রামটহলের হাতে ছেঁড়া। সে মন্ত্রমুগ্ধের মতো কার্ডটার দিকে চাহিয়া রহিল। তাহার আর বাক্য স্ফূর্তি হইল না। হঠাৎ লোকটি বলিল, আচ্ছা, আপনি এখানে আছেন কদিন? সবাইকে চেনেন? রামতনুর নেশার মতো ভাবটা হঠাৎ করিয়া কাটিয়া গেল। সে মুখ তুলিয়া পাগলের মতো ফ্যালফ্যাল করিয়া চাহিয়া রহিল। লোকটিও ব্যাপারটা আন্দাজ করিতে পারিলেন না। নিজেকে সামলাইয়া বলিলেন, না, আপনি রেস্ট নিন। আপনাকে জ্বালাতন করে বড় অন্যায় করছি। আমি বোধহয় ভুল ঘরে ঢুকেছি, কিন্তু অন্য ঘরগুলোও বন্ধ। তো আমি এই বইটা নিয়ে বসি, অন্যান্য ভদ্রলোকেরা এলে খোঁজ নেব। তারপর চিন্তিতভাবে নিজের মনে মনে বলিলেন, কিংবা হতেও পারে নিজেই বোধহয় ভুল বুঝেছি। বলিয়া বইখানার পাতা উল্টাইতে লাগিলেন। বলে কি, বসিয়া থাকিবে? রামতনুর মাথায় বাজ পড়িল। বিপদে বুদ্ধিবৃত্তিকে একটু গুছিয়া লইয়া বলিল, আগে বসে থেকে তো কোনো ফল নেই। আমি এমএসের সবাইকে জানি, আর 4 বছর একটানা এখানে রয়েছি। আপনি মিছিমিছি সময় নষ্ট করছেন। ভদ্রলোক উত্তর দিলেন না, শুধু চক্ষু কুঞ্চিত করিয়া বইয়ের এক জায়গায় কি যেন পড়িবার চেষ্টা করিতে লাগিলেন। তারপর সন্দিগ্ধভাবে রামতনুর মুখের দিকে খানিকক্ষণ চাহিয়া হো হো করিয়া হাসিয়া উঠিলেন। বলিলেন, তা থাকুন মশাই 4 বছর, কিন্তু 2 মিনিট আসিয়া টের পেয়েছি। আপনি 4 বছর কেন পাননি তা জানি না। অর্থাৎ রামতনু বলে এখানে কেউ আছেন, সম্ভবত এই মেসেই থাকেন, আর সম্ভবত আমার সামনেই বসে আছেন। দেখুন তো, এই বইখানা বোধহয় আপনার। বলিয়া রামতনুর যেখানে নামটা লেখা ছিল সেইখানটা টিপিয়া ধরিয়া তার সম্মুখে বইটা বাড়াইয়া ধরিলেন। রামতনুর মুখটা ছায়ের মতো ফ্যাকাশে হইয়া গেল। লোকটির হাতটা চাপিয়া ধরিয়া নিতান্ত মিনতিস্বরে কহিল, মশাই বাঁচান, কিছু দোষ নেই আমার, জেল থেকে বাঁচান। কিছু দোষ নেই নিতান্ত বলা যায় না, কারণ মিছিমিছি আত্মগোপন করতে গিয়ে আমায় যা ভাবিয়েছেন তাতে একটু দোষ হয়েছে বই কি। তবে তার জন্য জেলে যেতে হবে না, এই গ্যারান্টি আমি দিতে পারি। তারপরে ব্যাপারটা একটু খুলে বলুন তো।
রামতনু ব্যাপারটা খুলিয়া বলিল না বটে, তবে কিছু কিছু বলিল, অর্থাৎ সরদাবাবুর সহিত তাহাদের কুটুম্বিতা কী প্রকারের, আর সেই কুটুম্বিতা সূত্রে আলাপ করিবার প্রয়াসে ব্যাপারটা কিরূপ অহেতুকভাবে ঘোরালো হইয়া দাঁড়াইয়াছে, ইত্যাদি ইত্যাদি। বেশিরভাগ গোপনই করিল, যেমন আসিবার মুখ্য উদ্দেশ্য কী, আসিল কত বাধা বিপত্তির মাঝে, আর অনেক কথা। ভদ্রলোকটির নাম অমেয়বাবু। তিনি বলিলেন, হ্যাঁ, আমি অনেকটা এই ধরনের কিছু একটা হবে তা আন্দাজ করেছিলাম। চাকরটা যখন একটা কার্ডের টুকরো দেখাইয়া বলিল আবার আমায় কার্ড দিয়ে ভোলাতে এসেছিল, তখনই আমার মনে একটা খটকা লাগে। ভাবলুম বাংলাদেশে ডাকাতের যুগটা আর নেই। লুট করতে এসে ঠিকানা রেখে যাবে এমন ডাকাতকে অতি সাহসী অথবা অতি বোকা বলতে হবে। তাই সভ্য যুগে এই দুরকমের কোনোটাই সম্ভব নয়। পুলিশরা কার্ডের খানিকটা পেয়ে বাকিটা খুঁজতে লাগলো। দৈবক্রমে সেটা জলকাদা মাখা হয়ে আমার জুতোর পাশেই পড়েছিল। আমি জুতোর তলায় সেটা চেপে ধরলাম এবং সুবিধে মতো উঠিয়ে পকেটে পড়লাম। কার্ডের এই আধখানা নিয়ে আমি দুটো সিদ্ধান্ত খাড়া করলাম। প্রথমত, যদি খারাপ মতলবে কেউ এসে থাকে তো এটার কোনো মূল্যই নেই। সে প্রকৃতপক্ষে চাকরটার কাছে নিজের আত্মীয়তা প্রমাণ করতে গিয়েছিল একটা যা তা ঠিকানা দিয়ে। আর যদি কোনো জানিত লোক দেখা করতে এসে থাকে তবে এটার যথেষ্টই দাম আছে। আমার নিজের আন্দাজ কাউকেও আর জানালাম না। ভাবলাম একবার চুপি চুপি দেখা যাবে। ঠিকানাটা বুঝতে ততটা বেগ পেতে হয়নি, তবে নামটা সমস্ত পাওয়া গেল না। এ দেখুন না, আন্দাজে রামগোছের একটা কথা দাঁড় করানো যায়, ব্যাস। তারপরে ছেঁড়া। পুলিশের হাতে যেটুকু আছে তাতে নামের যেটুকু ছিল একেবারে জলকাদায় মুছে গেছে। নিচে খালি লেন আর তার নিচে ক্যালকাটা পড়া যায়। কিন্তু পুরো নামের অভাবটুকুই ব্যাপারটাকে খানিকটা রহস্য দিয়ে একটু জমাট করে তোলে, আর আমার ডিটেকটিভগিরি করার লোভটা বাড়িয়ে দেয়। এটুকু না থাকলে তো ব্যাপারটা একরকম বৈচিত্র্যহীনই বলতে হয়। যা হোক, শেষে কিন্তু আপনি বড় দমিয়ে দিয়েছিলেন, আর আপনার এই বইখানি আমায় সাহায্য না করলে আমায় বড় অপ্রস্তুত হয়ে বাসায় ফিরতে হতো। আচ্ছা, আপনি এতটা বেগ দিলেন কেন বলুন তো? সত্যি ডাকাতি করতে গিয়েছিলেন নাকি? তাহলে গেরস্থের কাছে ঠিকানা দিয়ে আসতে পারলেন, আর আমার কাছে আত্মপরিচয় দেবার সময় সব সাহস লোপ পেল? ভদ্রলোকটি চেয়ারে হেলান দিয়া খুব হাসিতে লাগিলেন। রামতনু ক্ষীণভাবে তাহাতে একটু যোগ দিল। তারপর বিছানার ভেতর হইতে নায়কখানা বাহির করিয়া বলিল, পড়ুন এইখানা, তাহলেই শ্রাদ্ধ কতদূর গড়িয়েছে বুঝতে পারবেন। মশাই, মানুষ সাধু কি অসাধু তার আজকাল তার নিজের কাজের উপর নির্ভর করে না, নির্ভর করে এসব খবরের কাগজগুলোর মতামতের উপর। অমেয়বাবু উচ্চহাস্যে মধ্যে মধ্যে বিবরণটুকু পড়িয়া কাগজটা রাখিয়া দিলেন, বলিলেন, বাহাদুরি তবে আমারই বেশি। একটা মস্ত বড় ব্যাপারের কিনারা করে ফেলেছি, কিন্তু আসল কথাটা যে চাপা পড়ে যাচ্ছে। নিন, জামা টামা পরে নিন। ব্যাপারটা না জুড়তে পরিচয় হলেই ভালো, তাদের একেবারে অভিভূত করে ফেলা যাবে। নিন, আমি ততক্ষণ একটা সিগারেট ধরাই। ভয়টা যখন সম্পূর্ণ তিরোহিত হইল, রামতনুর মনে আবার পূর্বের ভাবটা আত্মপ্রতিষ্ঠা লাভ করিয়া লইল। অমেয়বাবু তাহাকে বিপদমুক্ত করিয়াছেন বটে, কিন্তু বিশেষ করিয়া তিনি তাহার বাঞ্ছিতার আত্মীয় বলিয়া সে সহজেই তাহার প্রতি আকৃষ্ট হইয়া পড়িল এবং তাহার আতিথ্যের জন্য ব্যস্ত হইয়া উঠিল। অমেয়বাবু যখন সিগারেট ধরাইতেছিলেন, রামতনু প্রচ্ছন্নভাবে একটা টাকা বাহির করিয়া নিচে নামিয়া গেল এবং ঠাকুরকে বাছা বাছা খাবার, এক বাক্স কাঁচি মার্কা সিগারেট ও পানের ফরমাস দিয়া উপরে উঠিয়া আসিল। তাহার মনে হইতেছিল, হ্যাঁ, শেষ পর্যন্ত বিয়ের ফুলটা ফুটল। তাহলে ভগবান মুখ তুলে চাইলেন। উফ, চাইতেই হবে। অধ্যাবসায় বলে একটা জিনিস আছে তো, আর তিনি শুধু আছেন, ওসব দেবতা টেবতা কিছু নয়। ঘরে আসিয়া প্রফুল্লভাবে অমেয়বাবুকে বলিল, তা নয় টাটকা টাটকি দেখাশোনা করা গেল, কিন্তু আগে থাকতে বাড়িতে কে কে আছেন জানা থাকলে পরিচয়ের বিশেষ সুবিধা হয়, অর্থাৎ নতুন পরিচয়ের আড়ষ্ট ভাবটা অনেকটা কেটে যায়। বিশেষ করে আপনাকে ভাগ্যক্রমে পেয়ে আমি এই সুযোগটুকু ছাড়তে রাজি নই।
রামতনু পূর্বে অবশ্য অনেকটা শুনিয়াছিল, কিন্তু যাহাকে উদ্দেশ্য করিয়া আসা তাহার সম্বন্ধে আলোচনার জন্য তাহার তৃষিত মনটা বড়ই ব্যগ্র হইয়া উঠিল, বিশেষ করিয়া তাহারই এই আত্মীয়ের সহিত। অমিয়বাবু বলিলেন, হ্যাঁ, সে কথা মন্দ কি, তবে মেলা লোকের মধ্যে গিয়ে আপনাকে হাঁপিয়ে পড়তে হবে না। বাড়িতে ওদের আছেন মাত্র কর্তা স্বয়ং, আর গিয়ে একটি মেয়ে, মা আর একটি ছেলে। সে নেহাত ছেলে মানুষ, স্কুলের নিচু ক্লাসে পড়ে। নিজের অন্তর্নির্দিষ্ট পথে আলোচনাটাকে লইয়া যাইবার জন্য রামতনু বলিল, হ্যাঁ, লেখাপড়ার কথায় মনে পড়ে গেল, সারদাবাবুর মেয়েটি তো খুব উচ্চশিক্ষিতা। উচ্চশিক্ষিতা এখনও বলা যায় না, ম্যাট্রিকটা পাশ করেছেন মাত্র। তবে হ্যাঁ, আরও পড়েন, সবারই এরকম ইচ্ছে। কথাগুলো অমিয়বাবু ঘাটটা একটু নামাইয়া মৃদু হাসিয়া বলিলেন। রামতনু বলিল, যাই হোক, আমাদের মধ্যে এটুকু বড় একটা পাওয়া যায় না, আলাপ করে তৃপ্তি পাওয়া যাবে। তার উপর আপনার সঙ্গে পরিচয়টা আগে থাকতেই হয়ে রইল। আপনার সঙ্গে তাদের খুব ঘনিষ্ঠ সম্বন্ধ বলে বোধ হচ্ছে যেন। অমিয়বাবু পূর্ববৎ হাসিয়া বলিলেন, সম্বন্ধ কিছুই ছিল না, তবে কয়েকদিন থেকে হয়ে দাঁড়িয়েছে বটে, আর সেটা একটু ঘনিষ্ঠ বলতে হবে বই কি। রামতনু বিশেষ কিছু না বুঝিয়া শুধু বাক্যের কৌশলটুকু লক্ষ্য করিয়া হাসিয়া বলিল, কীরকম? অর্থাৎ ওর নাম কি? ওর সেই মেয়ের সঙ্গে সম্প্রতি আমার বিবাহ হয়েছে। বলিয়া পূর্বের মতো লজ্জিতভাবে হাসিতে হাসিতে অমিয়বাবু নির্বাপিত সিগারেটটা আবার ধরাইবার উদ্যোগ করিতে লাগিলেন, এবং ঠিক সে সময়ে দরজার আড়াল হইতে উড়ে ঠাকুরটা বিক্কের মতো মুচকি হাসিয়া ইশারা করিয়া জানাইল, আতিথ্যের আয়োজন সব হাজির। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প, বিয়ের ফুল। আর এতক্ষণ গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর।